লাস্ট 21শে ডিসেম্বর মঠবাড়িয়ার ডাক্তার রুস্তম আলী ফরাজি ডিগ্রি কলেজে ফ্রি ফায়ারের একটা ল্যান্ড টুর্নামেন্টের আয়োজন করা হয়। এখানে মঠবাড়িয়ার বেশ কিছু স্পোর্টস টিম পারফর্ম করেছিল। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু আফটার টুর্নামেন্ট এই জিনিসটাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল উক্ত টুর্নামেন্টের আয়োজক প্লাস কলেজ উভয়কেই। পরবর্তী সময়ে এই আলোচনা সমালোচনার ঝড় মঠবাড়িয়ার জনমানুষের ভিতরে বেশ আবেগ এবং উৎকণ্ঠার সৃষ্টি করে। কেউ বলছে শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ফায়ারের টুর্নামেন্ট, এখানে পড়াশোনা শেখানো হয় নাকি না এইসব গেম খেলানো শেখানো হয়, এতে করে পড়াশোনা ধ্বংস হয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আরো অনেক ধরনের প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তাদের পক্ষ থেকে। Whatever, many thanks to Mangrove eSports for successfully organizing this tournament. I hope you will come back Mothabari again with some new arrangement in future. A special thanks to Faraji College Authority for hosting this event and granting permission to Mangrove eSports. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসান জামিল। তো আজকের ভিডিওতে আমি এই ফ্রি ফায়ার তথা eSports নিয়ে বাংলাদেশের মানুষের ভুল এবং ভ্রান্ত ধারণাগুলোর সঠিক সমালোচনা এবং সমুচিত জবাব দেওয়ার চেষ্টা করব। তো চলেন শুরু করি আজকের ভিডিও। আচ্ছা, এখন আসেন মেইন টপিকে। শিক্ষা প্রতিষ্ঠানের গেম, এটাকে যারা নেগেটিভ ভাবে দেখে তাদের কি? ভাই, প্রতি বছর স্কুল কলেজে স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন রকমের ফুটবল ক্রিকেটের টুর্নামেন্টের আয়োজন করা হয় কিনা? ফুটবল এবং ক্রিকেট হচ্ছে আউটডোর গেম, এখানে পারফর্ম করতে লাগে ফিজিক্যাল এফোর্ট। আর ফ্রি ফায়ার, পাবজি, ফিফা এবং রেসিং গেমস এগুলো হচ্ছে ইনডোর বা ডিজিটাল গেমস, এখানে পারফর্ম করতে লাগে ব্রেইন এফোর্ট, ডিসিশন মেকিং এবং রিফ্লেক্স এবং স্ট্র্যাটেজি। সো দুইটা জায়গা থেকে আসে, দুইটাই হচ্ছে স্কিল বেসিস। সো বর্তমান সময়ে দেশ ডিজিটাল হয়েছে, মানুষের হাতে উন্নত প্রযুক্তি এসেছে, স্বাভাবিকভাবেই মানুষের গেমিং সেন্সও ডিজিটাল হয়েছে। এর ফলে জন্ম নিয়েছে ভার্চুয়াল গেম, অনলাইন কম্পিটিশন এবং স্পোর্টস নামের নতুন ইন্ডাস্ট্রি। আপনি উন্নত বিশ্বে বিভিন্ন রকমের গেমিং ইন্ডাস্ট্রি খুঁজে পাবেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া স্পোর্টস খেলার জন্য আলাদা স্টেডিয়াম রয়েছে, যেটাকে স্পোর্টস অ্যারিনা বলা হয়ে থাকে। স্পোর্টস এখন এশিয়ান গেমস, অলিম্পিক গেমসে ইনক্লুড করা হয়েছে। বর্তমান বিশ্বে স্পোর্টস এর মার্কেট মুভি মার্কেটের থেকেও বড়। বর্তমান বাংলাদেশে এই স্পোর্টস নিয়ে মানুষের ভেতর প্রচুর পরিমাণে ভুল ধারণা রয়েছে, সেটা প্যারেন্টস, পলিসি মেকার্স, ল এনফোর্সমেন্ট, বেসিক কমন সিটিজেন্স থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা চিন্তা করে স্পোর্টস মানে খারাপ, স্পোর্টস মানে হচ্ছে গ্যাম্বলিং, স্পোর্টস মানে হচ্ছে লোকজন ভায়োলেন্স সৃষ্টি করবে। আমার মনে হয় এই ধারণাগুলো ভাঙার আমাদের সময় চলে এসেছে। আচ্ছা, একটা প্রশ্ন করি, একজন টেনিস প্লেয়ার যদি টেনিস খেলে মাল্টি-মিলিয়ন ডলার প্রাইজ মানি পায়, তাহলে একজন স্পোর্টস প্লেয়ার দোষ করলো কোথা থেকে? স্পোর্টস থেকে আর্ন করা টাকা মানে কি খারাপ টাকা? তাহলে ফিফা টুর্নামেন্ট থেকে আর্নিংকৃত টাকা, বড় বড় দেশে রেসিং গেম চ্যাম্পিয়নশিপ থেকে আর্নিংকৃত টাকা, এগুলো কি সবই ভুল পথে অর্জিত? অবশ্যই না। তাহলে স্পোর্টসের বা দোষটা কোথায়? আচ্ছা, একটা বাস্তব উদাহরণ দিই। আপনি কি জানেন যে সৌদি আরবে প্রতি বছর গেমিং ইন্ডাস্ট্রিতে যেই পরিমাণ টাকা ইনভেস্ট করা হয় তা বাংলাদেশের রিজার্ভে প্রায় 4 গুণ টাকার সমান। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি স্পোর্টস ইনভেস্টমেন্ট মনে হয় তারাই করে। এদিকে ব্রাজিল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্রি ফায়ার প্লেয়ার বেজ একটা কান্ট্রি, যেখানে সবচেয়ে বেশি টুর্নামেন্ট আয়োজন করা হয়ে থাকে। এছাড়া ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান এবং ভিয়েতনামের মতো কান্ট্রিতে এই স্পোর্টস এর উপরে কন্ট্রিবিউশন চোখে পড়ার মতো। সিঙ্গাপুর আজ বিশ্বমানের স্পোর্টস হোস্টার হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেছে। ওরা যদি এটাকে ভবিষ্যৎ হিসেবে দেখে, তাহলে কেন আমরা এটাকে শুধু ভয় পাচ্ছি? শেষ কথা হচ্ছে, সমস্যা স্পোর্টস নয়, সমস্যা হচ্ছে আমাদের মানসিকতা। ফুটবল, ক্রিকেট এটাও যেমন খেলাধুলা, স্পোর্টস তেমনই এক ধরনের খেলাধুলা। শুধু মাঠটা বদলেছে, স্কিলটা বদলেছে, সময় বদলেছে, তাই আমাদের মনে হয় ধারণাটা বদলানোর সময় চলে এসেছে। তো এখন চলেন একটু বাংলাদেশের প্রেক্ষাপটটা খেয়াল করে দেখি। বাংলাদেশ 2025 সালের 14 জুলাই যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় স্পোর্টসকে সরকারিভাবে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা এর প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিত্তি স্থাপন করে এবং বিভিন্ন ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনকে এর আওতায় আনতে সহায়তা করে। এনিওয়েজ, আপনি কি জানেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমানে ফ্রি ফায়ারের সাথে সম্মিলিতভাবে কাজ করছে? এখানে ফেস ভ্যালু হিসেবে থাকছে আমাদের সবার প্রিয় জামাল ভুঁইয়া। এখানে তখন প্রাথমিকভাবে পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, মোবাইল লেজেন্ড, ব্যাং ব্যাং এবং ফুটবলকে অন্তর্ভুক্ত করা হয়। তো এখন চলেন একটু দেখে আসি বাংলাদেশের ফ্রি ফায়ারের রেপুটেশন লাস্ট কয়েক বছরে কেমন ছিল। 2025 সালে FFWS এবং FFBC টুর্নামেন্টে পুরস্কার দেওয়া হয়েছিল প্রায় 60 লক্ষ টাকা। বাংলাদেশের টিম রেডক্স EWC 2025 আন্তর্জাতিক মঞ্চে 18 নম্বর টিম হয়ে তারা খেলে প্রায় আয় করেছিল তখন 6 লক্ষ টাকায়। তো ফাইনালি এবার আসেন মঠবাড়িতে যারা এখনো প্রাচীন কল্পে মেতে আছেন সেই আলোচনায়। ভাই, আপনারা কি এখনো বুঝতে পারছেন না যে সময় বদলে গেছে? আপনাদের রিয়াকশন দেখে আমার রীতিমতো লজ্জা হয়। আপনাদের মাথায় এইটুকু জিনিস নাই যে নতুন কিছু যেহেতু আসছে একটু রিচার্জ করে দেখি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, একটু বুঝে দেখি। তা তো নাই, উল্টো আপনারা আরও রিউমার ছড়াচ্ছেন যে এরা দেশ ধ্বংস করে দিচ্ছে, জাতি ধ্বংস করে দিচ্ছে, কলেজে প্রোগ্রাম হচ্ছে তাই কলেজে পড়াশোনা ধ্বংস হয়ে যাচ্ছে, আরও কত কি। ভাই, এগুলো কোনো কথা? অবশ্য এদের দোষ দিয়েও লাভ নাই। যারা এইসব রিউমার ছড়ায় তারা হয়তো কেউ অশিক্ষিত, নয়তো কেউ অর্ধশিক্ষিত। দেখা যায় রাত্রে হইলে টিকটকে অশ্লীল ভিডিও দেখে, দিনের বেলায় নয়া মুসলিম সব। যাই হোক, এদের নিয়ে অ্যাকচুয়ালি তেমন কিছু বলারও নাই। যে বোঝার সে এমনি বুঝবে, আর যে বুঝবে না সে সারা জীবন এরকম বলদই থাকবে। বর্তমান বাংলাদেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে স্পোর্টসকে এখন আর খেলার ছলে দেখা হয় না, বরং এটাকে এখন একটা স্কিল, ক্যারিয়ার এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা হয়েছে। রিসেন্টলি আমার বিশ্ববিদ্যালয় সিটি ইউনিভার্সিটিতে রাহাতা ব্র্যান্ড থেকে একটা ল্যান্ড টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, যেটা ছিল শৃঙ্খলার মধ্যে, নির্দিষ্ট সময়সীমা, একাডেমিক কার্যক্রমের বাইরে। শুধু সিটি ইউনিভার্সিটি নয়, ডিআইইউ, এনএসইউ, ব্র্যাক এবং ঢাকা কলেজ, মিরপুর বিসিআইসি কলেজ সহ দেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিতভাবে ভার্চুয়াল এবং স্পোর্টস ইভেন্টগুলো আয়োজন করা হয়ে থাকে।
যার একটাই উদ্দেশ্য বাংলাদেশের ইয়াং জেনারেশনকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। দেশ কি শুধু ফুটবল আর ক্রিকেট দিয়ে রিপ্রেজেন্ট হয়? আরে ভাই না, আজকের বিশ্বে একটি দেশ রিপ্রেজেন্ট হয় টেকনোলজির অগ্রগতিতে, ডিজিটাল স্কিলে, স্পোর্টস, ভার্চুয়াল অ্যাক্টিভিটি, গ্লোবাল কম্পিটিশনে অংশগ্রহণের মাধ্যমে। এই জায়গাগুলোতে আমাদের বাঙালিদের নিজেদের সক্ষমতার প্রমাণ করতে হবে, নাইলে হয়তো অন্যরা সামনে এগিয়ে যাবে, আমরা পিছিয়ে পড়ে থাকবো। শুধু এইটা ঠিক না ওইটা ঠিক, এই ধরনের অদ্ভুত আর আজের আলোচনার মধ্যে আমরা অলওয়েজ ডুবে থাকি। আপনি উন্নত বিশ্বের দিকে তাকান, পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর দিকে তাকান, আপনি উন্নত বিশ্বের বিভিন্ন পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর দিকে তাকান, তারা কি স্পোর্টস বা ডিজিটাল সেক্টরে বিনিয়োগ বন্ধ করে দিচ্ছে? বরং তারা জানে যে ভবিষ্যতের যুদ্ধটা শুধু প্রযুক্তি আর অস্ত্র নয়, এটা হচ্ছে মেধা, প্রযুক্তি আর ডিজিটাল সক্ষমতা লড়াই। কিন্তু আমাদের দেশে কেউ বলে বাংলাদেশ এইটুকু করলে নাকি ধ্বংসের পথে চলে যাচ্ছে। তাহলে ভাই বরাবরের মতো একটা প্রশ্ন আসে, বাংলাদেশের সেই পারমাণবিক বোমাটা কোথায়? ভাই কথার তো একটা ন্যূনতম লজিক থাকা দরকার নাকি? আসলে বাংলাদেশে ভালো কিছু শেষ পর্যন্ত হয়, কিন্তু সমস্যা হচ্ছে অশিক্ষিত আর অর্ধশিক্ষিত লোকজনগুলোর কারণে একটু সময় লাগে। আজ বাংলাদেশ পিছিয়ে আছে ঠিক এই কারণেই, কারণ হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের চেয়ে অকারণের ভয় আর ভিত্তিহীন আলোচনাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। বিকজ স্পোর্টস থেকে যে পরিমাণ টাকা ডেভেলপ করে, স্ট্রিমিং করে, অর্গানাইজ করে, খেলোয়াড়দেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে বিদেশে বিভিন্ন টুর্নামেন্টে পাঠিয়ে অথবা দেশে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে বিদেশ থেকে আসবে বাংলাদেশের খেলতে। বিভিন্ন দেশে স্পেশালি ডিজাইন বড় বড় স্ক্রিন সহ অত্যাধুনিক স্টেডিয়াম আছে শুধুমাত্র স্পোর্টসের জন্য। তো এমনও তো হতে পারে বাংলাদেশের স্পোর্টস স্টেডিয়ামে সারা পৃথিবী থেকে ছেলে মেয়ে আমাদের এখানে খেলতে আসে। আমরা তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলাদেশে যারা স্পোর্টস এনথুজিয়াস্ট রয়েছেন সবাই আমার ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে অন্যান্য সাধারণ মানুষের ভিতরে সচেতনতা বোধ বৃদ্ধি পায়। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।